যদি এই ভিউ হয় তাহলে তো এত কষ্ট করে আসা সার্থক। আমি এটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। আমার মনে হচ্ছে না যে আমি আর বিচে যাবো, এখানেই বসে থাকি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অহনা। আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড। অনেকেরই একটা প্রশ্ন থাকে, থাইল্যান্ডে এসে আমরা কি ফিফিতে ডে ট্রিপে যাব নাকি ওখানে 1-2 দিন স্টে করব। আজকের ভিডিওতে আমি এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। গত পর্বে আমি আপনাদের ফুকেট ঘুরে দেখিয়েছি, আর আজকে যাব ফুকেট থেকে ফেরিতে করে ফিফি আইল্যান্ড এবং আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর, প্রিমিয়াম কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি রিসোর্ট। তাই কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এখন বাজে সকাল 9:30 আর আমরা আমাদের হোটেলের লবিতে অপেক্ষা করছিলাম। আমাদেরকে পিক আপ করতে আসার কথা এই সময়টাতে। আমরা কো লাইফ নামের একটা ওয়েবসাইট থেকে আমাদের ফেরির টিকিট কেটেছি, যে ফেরিতে করে আমরা যাব ফুকেট থেকে ফিফি পর্যন্ত, এবং ফেরিটা হচ্ছে সকাল 11টায়। আর আমাদেরকে একটা শেয়ার্ড মিনি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে রাসাডা পিয়ারে। ফেরিতে আমাদের পার পার্সন খরচ হয়েছিল 1500 টাকা করে। এটা ওয়ান ওয়ে টিকিট ছিল। কাউন্টারে আমরা আমাদের টিকিট দেখালাম, ওরা আমাদের 2 নাম্বার গেট দিয়ে সামনে এগিয়ে যেতে বলল। কিছু দূর এগিয়ে দেখলাম সবাই একটা ফর্ম ফিল আপ করছে, তো আমরাও আমাদের জন্য একটা ফর্ম নিলাম। সেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, কোন দেশ থেকে এসেছি এইসব ইনফরমেশন দিতে হয়। এরপরে ওরা আমাদেরকে 2টা স্টিকার লাগিয়ে দিল ফেরিতে ওঠার জন্য। এসব ফর্মালিটি শেষ করে যখন সামনের দিকে আগাচ্ছিলাম, তখনই আবিষ্কার করলাম আমাদের সাথে একটা লাগেজ মিসিং। Where is my luggage? কথা বলতে বলতে নাইম কোথায় যে তার লাগেজ ফেলে এসেছে এটা আমরা দুজনের একজনও খেয়াল করিনি। যাই হোক, ভাগ্য ভালো ছিল, এজন্য খুব সহজেই লাগেজটা খুঁজে পেলাম। যেহেতু সকালে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি, তাই নাইম কোনো একটা খাবার কিনতে গেল যেটা আমরা পার্সেল করে ফেরিতে নিয়ে উঠতে পারবো। এসব করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। আমরা সবার শেষে ফেরিতে উঠলাম এবং উঠে দেখলাম ফেরি একদম প্যাকড। কোনো মতে 2টা সিট আমরা ম্যানেজ করতে পারলাম, তার মধ্যে একটা সিটের আবার ঘাড় ভাঙা ছিল। Oh, It doesn't work. it's broke. এখানে একটা টিপ বলি, ফেরিতে যত আগে উঠতে পারবেন তত ভালো সিট পাবার সম্ভাবনা থাকে। আমরা আমাদের সিটে ব্যাগগুলো রেখে লাগেজগুলো রাখতে গেলাম নিচের ডেকে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু বাইরে দাঁড়িয়েছিলাম, একটু পরপরই আমরা ভেতরে গিয়ে আমাদের ব্যাগগুলো চেক করছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু থাইল্যান্ডে 7-8 দিন থাকার পরে আমি এটা বুঝতে পেরেছি যে থাইল্যান্ডের পুরো দেশটাই অনেক বেশি সিকিউর। এখানে মানুষজন আপনাদের খুব বাজেভাবে তাকাবেও না, এবং আপনি খুব মূল্যবান কিছু সামনে ফেলে রাখলেও কেউ এটা এসে ধরবেও না। সিট ভালো না হতে খুব একটা সমস্যা আমাদের হয়নি, কারণ আমরা পুরোটা সময় বাইরেই ছিলাম। প্রথমবারের মতো আন্দামানের বুকে। এই দৃশ্য কি ভেতরে বসে মিস করা যায়? অবাক বিস্ময়ে দেখলাম আন্দামানের সৌন্দর্য। এত সুন্দর পানির রং আমি এর আগে কখনো দেখিনি। Walk out the door in my little black dress. Been a long day and I need to de-stress. Sun sets behind downtown skyline. My headphones on, play my favorite song. Turn the volume up all the way on my phone. অনেক দূর থেকেই দেখতে পেলাম বিশাল সমুদ্রের মাঝে হঠাৎই বেশ কিছু বড় বড় পাহাড় দৃশ্যমান হচ্ছে। যতই কাছে এগোচ্ছি ততই যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। মাঝ সমুদ্রে এত বড় বড় পাহাড়, সুবহানাল্লাহ। 2014 সালে আমি প্রথম গিয়েছিলাম বান্দরবান। সেবারই আমার জীবনের প্রথম পাহাড় দর্শন। আমার আজও মনে আছে, সেদিন আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি বরাবরই পাহাড় প্রেমী, আর ফিফির এই পাহাড়গুলো দেখে আমার মন খুশিতে পূর্ণ হয়ে উঠল।
6টি দ্বীপের সমষ্টিকে একত্রে ফিফি দ্বীপ বলা হয়। 1940 দশকের শেষের দিকে থাই মালয় জেলেরা সর্বপ্রথম এই দ্বীপে বসবাস শুরু করে। এই দ্বীপের জনসংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 3 থেকে 4 হাজার হবে, এবং তার মধ্যে 80 ভাগই কিন্তু মুসলিম। 2000 সালে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত দ্য বিচ সিনেমা মুক্তি পাওয়ার পরে ফিফি আইল্যান্ড বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত 2004 সালে ভারত মহাসাগরের সুনামিতে ফিফি আইল্যান্ডের সমস্ত অবকাঠামো বিধ্বস্ত হয়ে যায়। আমরা নামলাম টনসাই পিয়ারে। ফেরি থেকে নামতেই আমাদের জনপ্রতি 20 বাত করে দিতে হলো ফিফি পরিষ্কারক সংস্থাকে। ফিফি প্রতিদিন প্রায় 40 থেকে 45 টনেরও বেশি বর্জ্য উৎপাদন করে, এবং সেই বর্জ্যের অধিকাংশই অপরিশোধিত অবস্থায় কিন্তু সমুদ্রে মিশে যায়। টনসাই পিয়ারে প্রতিদিন তারা 20,000 বাত সংগ্রহ করে, এবং একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে এই দ্বীপের 25 টন আবর্জনা প্রতিদিন তারা ক্রাবির মূল ভূখণ্ডে নিষ্পত্তি করে। আমার কাছে এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে। সেম মেথডটা কিন্তু আমরা আমাদের দারুচিনি দ্বীপের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ফিফি আইল্যান্ডকে রক্ষা করার আরেকটি পদ্ধতি হচ্ছে এই দ্বীপে কোনো যানবাহন চলে না, পুরোটিই আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। তাই আপনি যেখানে থাকবেন সেটি যদি টনসাই পিয়ারের যত কাছে হবে তত ভালো। পিয়ারের সামনেই দেখেছিলাম বিভিন্ন হোটেল থেকে গেস্টদের রিসিভ করতে রিপ্রেজেন্টেটিভরা চলে এসেছে। আমাদের হোটেল থেকে আমাদের এই সার্ভিস দেয়া হবে এটা কোথাও উল্লেখ ছিল না। ফিফির রাস্তাগুলো খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছানো। কিন্তু কিছু দূর যেতেই খুব টায়ার্ড লাগছিল, কারণ আর কিছুই না, প্রচন্ড রোদের তাপ এবং গরম। এই সময়টায় বাংলাদেশের শৈত্যপ্রবাহ চলছে, আর এখানে গ্রীষ্মের তীব্র গরম। আমাদের রিসোর্টটি ছিল টনসাই পিয়ার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তাদের দেওয়া ওয়েলকাম ড্রিঙ্কে শরীর এবং মন দুটোই ঠান্ডা হলো। আর আমাদের রিসোর্টের সাথেই ছিল বিচ। প্রাইভেট বিচ বললেও কিন্তু কম হবে না। দেখেই মন ফুর্তিতে ভরে উঠল। যদি এই ভিউ হয় তাহলে তো এত কষ্ট করে আসা সার্থক। রিসোর্টটাও খুব সুন্দর ছিল, পাহাড়ের উপরে উপরে কটেজের মতো রুমগুলো সাজানো। তবে আমাদের রুম অনেক উপরে ছিল, পাহাড়ে উঠতে উঠতে আবার টায়ার্ড হয়ে গেলাম। ওদের অনেক রুম ভালো, আলাদা আলাদা করা। ভিলা ভিলাতে। I already do not want to leave Fifi. So everyone, finally আমরা আমাদের রুমে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম। অনেকটা উপরে, পাহাড়ের অনেক উপরে, কিন্তু আমরা তো অনেকখানি উঠে আসছি। আর সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে এটা প্রায় 1 কিলোমিটার দূরে পিয়ার থেকে। তো ওই পুরাটা রাস্তা আমরা হেঁটে আসছি। আমাদের হোটেল থেকে লোক গিয়ে দাঁড়িয়েছিল, আমরা তাকে দেখি নাই, এবং আমরা দুইটা লাগেজ, 2টা ব্যাগ নিয়ে টানতে টানতে এত দূর আসছি। সবচেয়ে প্যাথেটিক ছিল যে একটুখানি রাস্তা, মনে হয় অল্প একটু না, মানে 1 মিনিট বা 2 মিনিট হবে, ওইটুকু পথ আমাদের মানে বালির উপর দিয়ে আসতে হয়েছে লিটারালি লাগেজ তুলে। সো দ্যাট ওয়াজ রিয়েলি এক্সস্টিং। বাট যখন আমরা রিসেপশনে আসলাম তখন ওরা বললো যে ওরা দাঁড়িয়েছিল আমাদের জন্য, বাট আমরা খেয়াল করি নাই। সো আমরা স্টুপিডিটি করছি। তো যাই হোক, তারপর আমাদেরকে তারা এই রুমে দিয়ে গেল। এটা মানে এই রুমটা অনেক উপরে, মানে মনে হচ্ছে যে একবার রুমে উঠলে নিচে নামবো না, আর নিচে নামলে আর রুমে আসবো না, এই হচ্ছে অবস্থা। তো আসেন আপনাদেরকে রুমটা দেখাই। এইটা এই যে এতটুকু রুমটা, ঠিক আছে। এখানে হচ্ছে টেবিল ল্যাম্প আছে, এসি আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসে আমরা এত টায়ার্ড হয়ে গেছি, এত এক্সস্টেড, তো এখানে এসিটা খুব ভালোই কাজ করতেছে। বেডটাও মোটামুটি ঠিক আছে 2 জনের জন্য। এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিলের মতো, একটা টিভি আছে, ফ্রিজ আছে, আর এখানে হচ্ছে লকার আছে, এখানে চা কফি সব কিছু দেওয়া আছে। আর এখানে আমাদের ব্যাগ ট্যাগ রাখা, জুতা নিচে রাখতে পারবো। মোটামুটি ওয়াশরুমটা আমার খুব একটা পছন্দ হয় নাই, বাট ওকে, চলে আর কি। বাট দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম ইজ দি ব্যালকনি। আমি এটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। আমার মনে হচ্ছে না যে আমি আর বিচে যাবো, এখানেই বসে থাকি। এত সুন্দর।
how it is. এখান থেকে সমুদ্রটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ পাহাড়ের উপরে তো গাছপালা আছে, নিচে ওদের আরো অনেক ক্যাটাগরির রুম আছে, তো ক্লিয়ার সমুদ্র দেখা যাচ্ছে না। বাট আমরা একটা পাহাড়ের ভিউ পাচ্ছি, সমুদ্রের ভিউ পাচ্ছি, সব মিলিয়ে অস্থির। প্রচন্ড এক্সস্টেড হওয়ার পরে আমরা আমাদের রিসোর্টের পুলে গেলাম। পুলটা ডিসেন্ট ছিল, একেবারেই ফাঁকা ছিল, আমরা ছাড়া কেউ নাই। একটু পরে একজন রাশিয়ান আসলো তার ছোট্ট ছেলেকে সাঁতার শেখাতে। বাচ্চাটা নতুনই মনে হয় হাঁটতে শিখেছে, অথচ এখন সাঁতারও কাটতে পারে। ইউটিউবে বিভিন্ন সময় আমি ছোট বাচ্চাদের সাঁতারের ভিডিও দেখতাম এবং খুব অবাক হতাম। আজকে প্রথমবারের মতো নিজেই এক্সপেরিয়েন্স করলাম। বাবা যেভাবে তার ছেলেকে ট্রেন করছিল দেখে আমরা দুজনে একেবারেই স্পিচলেস হয়ে গেলাম। You have children? Yeah, sure. We love children. Bangladesh, India. beside India. Давай. Буль. এই যে ঝাঁপ দিয়ে উঠেছে। আমরা এতক্ষণ পুলে ছিলাম, পুলে অনেকক্ষণ চিল করলাম, খুব গরম লাগতেছিল। তো পুল থেকে ফ্রেশ হয়ে গোসল করে একটু রেস্ট নিলাম, ডিভাইসগুলো একটু চার্জ দিলাম। তারপরে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করব নো আইডিয়া, হাঁটতে হাঁটতে যেই রেস্টুরেন্ট পছন্দ হবে সেখানে বসে পড়বো। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন এবং উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, বেল আইকনটিতে ক্লিক করে কিন্তু পরবর্তী ভিডিওগুলোর জন্য আপডেটও পেতে পারবেন। সারা দিনের ধকলের পরে আমরা প্রচন্ড টায়ার্ড এবং ক্ষুধার্ত ছিলাম। ব্রিমলে নামের একটা সিসাইড রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেলাম। সেখান থেকে ভিউটাও অসাধারণ পাওয়া যাচ্ছিল এবং ওদের খাবার এত মজা ছিল যে আমি ফিফিতে 2 দিন থেকেছি, প্রত্যেক বেলায় আমি ওখানেই খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা পুরো ফিফি দ্বীপটা ঘুরে দেখলাম। লোহদালুম নামের একটা দ্বীপ ছিল, ওখানে বসে আমরা আমাদের সন্ধ্যা এবং সানসেটটা উপভোগ করলাম। যে প্রশ্নটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম যে ফিফিতে কি আমরা ডে ট্রিপে যাব নাকি রাতে থাকবো, আমার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই রাতে থাকবেন। কারণ আমার কাছে মনে হয়েছে ফিফিতে যদি ডে ট্রিপে এসে ঘুরে যান তাহলে ফিফির সৌন্দর্য কোনোভাবেই উপভোগ করা সম্ভব না। 1 দিন বা 2 দিন হলেও রাতে এখানে স্টে করবেন। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ কি ঢাকার ফুটপাতে এটা কয় টাকাতে কিনতা? 200 টাকা? তোমার থেকে 600 টাকা নিছো। লোহদালুম বিচে সন্ধ্যার পর থেকেই শুরু হলো ফায়ারওয়ার্ক এবং স্টান্ট শো। টুরিস্টরাও ফায়ার শোতে পার্টিসিপেট করছিল, দেখে কিন্তু খুবই মজা লাগছিল। একটু মনে সাহস সঞ্চয় করে আমিও চলে গেলাম আগুনের উপর লাফানোর জন্য। ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুলি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স দ্যাট আই উড চেরিশ ফরএভার। আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ফায়ারওয়ার্ক উপভোগ করলাম। তারপরে রাতের ডিনার সেরে চলে গেলাম আমাদের হোটেলে। আগামীকাল কিন্তু আমাদের জন্য অনেকগুলো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এটিই ছিল আমার ফিফি আসার অভিজ্ঞতা। কালকের ভিডিও দেখার জন্য আপনাদের সবার কাছে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
সবাইকে শুভরাত্রি। কিন্তু সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে স্যান্ডগুলো একদম সাদা, সোনালি সাদা, আর পানির কালার তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ।